ভারত আমেরিকার যৌথ প্রয়াস, হাসিনাকে স্বমহিমায় দেশে ফেরাতে প্ল্যান তৈরি। এদিকে বিদ্রোহে ফুটছে সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান নিজেকে বাঁচাতে বলি দিলেন হাসিনাসহ ক্যান্টনমেন্ট। এখন জানবেন এই বিশেষ প্রতিবেদনের বিস্তারিত। ট্রাম্প তার এক বার্তায় বাংলাদেশের প্রসঙ্গে বলেছেন, কিন্তু তার নাম উত্থাপন করেননি। তবে ঘুরিয়ে বলেছেন, ট্রাম্প দীপাবলিতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতকেও। ওই দিন ওভাল অফিস থেকে ফোন যায় ৭ নম্বর লোককল্যাণ মার্গে। ট্রুথ সোশ্যালে তিনি নিজেই এ ফোনালাপের কথা জানান। যদিও সাউথ ব্লক থেকে এই খবর লেখা পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। এবার ট্রাম্পের শুভেচ্ছা বার্তা নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন উঠেছে, বাংলাদেশে এত কিছু ঘটে যাওয়ার পরেও কেন ট্রাম্প একটি শব্দও খরচ করলেন না? অথচ তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার ফোনালাপে পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে। এদিকে একটি সূত্র বলছে, ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা হয়। জয়শঙ্করকে ফোন করেছিলেন রুবিও। সূত্রটি জানিয়েছে, কথায় কথায় তিনি বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেন। সূত্রটির দাবি, সম্প্রতি ভারতের সেনা গোয়েন্দাদের ঢাকা সফরের বিষয়টি আমেরিকা জানত। বলা ভালো, সাউথ ব্লক থেকে ওয়াশিংটনকে অবগত করানো হয়। ওয়াশিংটন থেকে ফোন যায় জেনারেল ওয়াকার এবং তদারকি সরকার প্রধান ইউনুসের কাছে। সে সময় এই নিয়ে যে খবর প্রকাশিত হয়েছিল তাতে উল্লেখ করা হয়, যমুনা ভবন উত্তরপাড়া ভারতীয় সেনা গোয়েন্দাদের আমন্ত্রণ জানায়। তবে এখন যে তথ্য উঠে এসেছে সেটি হলো, তাদের আমন্ত্রণ জানাতে আমেরিকা থেকে চাপ এসেছিল। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের বিভিন্ন স্তরে ভারতীয় সেনা গোয়েন্দারা যে বৈঠক করেন সেসব বৈঠকের নির্যাস কি? প্রথমটি হলো, সেখানকার নির্বাচন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া। ভারত চাইছে নির্বাচন এগিয়ে আনতে, ফেব্রুয়ারি নয় ডিসেম্বরের মধ্যে যাতে ভোট করা যায় সে বিষয়ে ভারতীয় সেনা গোয়েন্দাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সেনা গোয়েন্দাদের তরফ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও শেখ মুজিবের কন্যা দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন তার নীলনকশাও তৈরি হয়ে গিয়েছে, সেটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের আকাশে বাতাসে এক অস্থির পরিস্থিতি, হঠাৎ স্তব্ধ সেনানিবাস ক্যান্টনমেন্ট। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, হত্যা ও হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে সেনাবাহিনীর ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে বিচারপতি এম গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ পলাতক প্রাক্তন স্বৈরাচার হাসিনা সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ জারি করেছে। এই সামরিক আধিকারিকদের বিরুদ্ধে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল। কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটি সেনা বাসে করে ওই ১৫ জন সেনা আধিকারিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা যায় তারা প্রত্যেকেই হাসিনাপন্থী বলেই পরিচিত। এদের মধ্যে রয়েছেন এক মেজর জেনারেল, ৬ ব্রিগেডিয়ার জেনারেল, কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল ও মেজর। গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ১১ অক্টোবর সেনা কর্তৃপক্ষ ওই ১৫ জনকে নিজেদের হেফাজতে নেয়। প্রধান অভিযুক্ত স্বৈরাচার হাসিনা এখনো পলাতক, যা তিনি ভারতে আশ্রয়ে রয়েছে বলেই খবর। ট্রাইব্যুনালের নির্দেশ ঘোষণার পর সরকারের প্রধান আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ আদালতে হাজির করানো ১৫ জন সেনা আধিকারিককে অপহরণ, হত্যা ও হেফাজতে নিয়ে নির্যাতনের মামলায় কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তিনি জানান, এদিন আদালত কোনো জামিনের আবেদন শুনতে চায়নি। আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানি, তার আগে জামিনের আবেদন করা যেতে পারে। এরই মধ্যে আবার আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ট্রাইব্যুনাল আইন সংশোধন করে শেখ হাসিনা সরকারের সময়কালের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচারের পথ খুলে দেয়। তার মানে দুধ কা দুধ পানি কা পানি হতে মানুষের অসুবিধা হলো না, যে সবটাই চলছে ইউনূসের কূটনীতিতে। হাসিনাপন্থী কর্মরত সেনা আধিকারিকদের অসামরিক আদালতে হাজির করা এবং বিচার প্রক্রিয়া চালানো নিয়ে সেনাবাহিনীর মধ্যে প্রবল অসন্তোষ দানা বেঁধেছে, যা ইউনূস সাহেব আগে থেকেই জানতেন এমনটা যে হতে চলেছে। কয়েকজন প্রাক্তন সেনাকর্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই বিচার সেনাবাহিনীর মনোবলে আঘাত হানতে পারে। এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, তবে সেনাবাহিনী প্রধান অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি করছিলেন এতদিন? তবে কি তিনি জল মেপে এগোচ্ছিলেন? যখনই বুঝলেন ইউনূসের পাল্লা ভারী, সুযোগ বুঝে তিনি সেই দিকে ঝুঁকে পড়লেন। তা নিয়ে যথারীতি ক্যান্টনমেন্টে অশান্তি তুঙ্গে ওঠে সেনাবাহিনীর মধ্যে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি ইউনূস
সরকারকে সতর্ক করে বলেছে, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় এমন কোনো পদক্ষেপ যেন না করা হয়। কিন্তু চাষা নাহি শোনে ধর্মের কাহিনী। এখানেও তার বিকল্প হল না। ইউনূস সেনাপ্রধান আর বাহিনীর মধ্যে অশান্তি লাগিয়ে ছাড়লেন। অন্যদিকে হাসিনার প্রসঙ্গ না বললেই নয়, কারণ তিনি প্রধান উপদেষ্টার যে মূল টার্গেট তা ৮ থেকে ৮০ প্রত্যেকের বোধগম্য। ২০১০ সালে স্বৈরাচার হাসিনা আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। বর্তমানে সেই ট্রাইব্যুনালই ব্যবহৃত হচ্ছে তার আমলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার প্রক্রিয়ায়। বর্তমানে স্বৈরাচার আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতা হয় জেলবন্দী, না হয় আত্মগোপন করে আছেন বিভিন্ন দেশ বা তাদের প্রভুর দেশ ভারতে। অন্যদিকে অন্তর্বর্তী প্রশাসন শেখ হাসিনার দলের প্রকাশ্যে কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আসন্ন নির্বাচনে তারা লড়তে পারবে না। এই পরিস্থিতিতে ১৫ জন সেনা আধিকারিকের কারাদণ্ডের নির্দেশ বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করল। সূত্র মারফত জানা যাচ্ছে, শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০টি চুক্তি বাতিল করেছে ডক্টর ইউনূস সরকার। সোমবার বাংলাদেশ সরকারের স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০টি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি তার পোস্টে ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি প্রকল্পগুলির একটি তালিকাও প্রকাশ করেন, যেগুলি হল ত্রিপুরা থেকে চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর থেকে আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ থেকে আগরতলা করিডোর, ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRIS এর সঙ্গে তাকবত চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ আস্থাভাজন তৌহিদ বাতিল হওয়া চুক্তিকে বাংলাদেশের পক্ষে লাভজনক নয় বলে দাবি করেন। তবে এখানেই প্রশ্ন, তবে কেন ইউনূস সাহেব এমনটি চাইছেন? তবে কি ভারতের সাথে সম্পর্ক তলানিতে নিয়ে যাওয়াই তার প্রধান উদ্দেশ্য? তৌহিদ আরো বলেন, ঢাকা এবং দিল্লির মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি ভাঙার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তি যেমন বাতিল হয়েছে, আবার অন্যদিকে সরকার বর্তমানে আদানির কোম্পানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং ভারতের ঋণের অধীনে চলা আরও কিছু প্রকল্প পর্যালোচনা করছে। এখন বোঝাই যাচ্ছে ডক্টর ইউনূস যে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছেন। একদিকে ভারতের সাথে হাসিনা আমলের ১০ মূল্যবান চুক্তি বাতিল করে ভারত সহ হাসিনাকে ব্যাকফুটে ফেলে দেওয়া, অন্যদিকে হাসিনার ঘনিষ্ঠ ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বাংলাদেশের সেনা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, যাতে করে ইউনূস সাহেবের সিংহাসনকৃত গদি উনি বজায় রাখতে পারেন, তার দিকে এগোচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাস।